প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করেছেন 11ই জুন। 2026-27 অর্থ বছরের যে বাজেট, সেটির 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করা হয় এবং এটি ইতিহাসের সর্ববৃহৎ বাজেট এবং বিএনপি নেতৃত্বাধীন যে সরকার এবছরের গোড়ার দিকে দায়িত্ব নিয়েছে তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, যে বাজেটের শিরোনাম ছিল গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির যাত্রা। এবং স্বাভাবিকভাবেই যে অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় অত্যন্ত জটিল একটি সময়ে এই বাজেট প্রণীত হয়েছে, যে কারণে এই বাজেটটি ভালো মন্দ বিভিন্ন দিক নিয়ে আলোচনার দাবি রাখে। এবং সেই চিন্তা থেকে আমরা স্টার ডিসকোর্সে আজকে দুজন অতিথিকে যুক্ত করেছি, দুজনই অর্থনীতিবিদ। আমি শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সেলিম জাহান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক, গবেষক এবং ইউএনডিপির যেটি মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর সেটির সাবেক পরিচালক। এবং এই পরিচয়টিও দিতে চাই যে একসময় তিনি বিতর্ক করতেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা আরও স্বাগত জানাচ্ছি ডক্টর শারমিন নীলর্মীকে। তিনি অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, এবং তার যে গবেষণা কাজের যে ক্ষেত্র, সেখানে জলবায়ু, পরিবেশ এবং নারীর সুরক্ষায় জনবান্ধব বাজেট নিয়ে তিনি বিভিন্ন ফোরামে জোরালো বক্তব্য রেখেছেন, কথা বলেছেন, কাজ করছেন। আমি শুরুটা করতে চাই ডক্টর সেলিম জাহান আপনাকে দিয়ে। আমার প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সেখানে অনেকগুলো চ্যালেঞ্জকে যারা বিশ্লেষক রয়েছেন তারা চিহ্নিত করেছেন। একটা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, আমরা দেখছি যে রাজস্ব সংগ্রহের ঘাটতি রয়েছে, বৈদেশিক ঋণের চাপ রয়েছে, বৈশ্বিক অনিশ্চয়তা রয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। তো এরকম একটি বাস্তবতায় আমরা তো ডিটেইলে আলোচনায় আসবো, আপনি যদি একটু ব্রিফলি শুরুতেই বলেন যে ওভারঅল আপনার কাছে কেমন মনে হয়েছে, যারা বিশেষ করে আমরা ধরেন আমি ইংরেজি সাহিত্যে পড়ি, আমি অর্থনীতির জটিল বিষয় অত ভালো বুঝি না, আমাকে যদি আপনি বলেন যে এই বাজেটটি কেমন হয়েছে, সহজ ভাষায় কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন বাজেটটিকে? আমার মনে হয় যে বাজেটটা একটা অর্থনৈতিক ব্যাপার, এটা একটা রাজনৈতিক দলিল, এগুলো সবই আমরা জানি। এবং এখানে যারা অর্থনীতিবিদ আমরা আছি তারা নানান রকমের অর্থনীতির সূচক, অর্থনীতির গতি, প্রবণতা ইত্যাদি আমরা বলে থাকি। কিন্তু সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ হিসেবে যারা দেশের নাগরিক, তারা প্রথমে এই বাজেটের থেকে যেটা জানতে চান যে এই বাজেটটা তার জীবনকে কিভাবে স্পর্শ করছে, এই বাজেটটা তাকে কি স্বস্তি দেবে কি দেবে না। এই স্বস্তি দেবে কি দেবে না এই প্রসঙ্গটা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে পরিপ্রেক্ষিতটি আপনি বর্ণনা করেছেন, আপনি দেশজ অন্তরায় কথা বলেছেন, কিন্তু বৈদেশিক দিক থেকে বা বৈশ্বিকও কিন্তু একটা অন্তরায় সৃষ্টি হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতি, পরিবহন ব্যয়, জ্বালানি ব্যয়ের বৃদ্ধি, আপনার আয়ের বৃদ্ধি না থাকা, সবটা মিলিয়ে মানুষ একটা চাপের মুখে আছে। আমরা প্রায় অর্থনীতিবিদেরা বলে থাকি যে বাংলাদেশের অর্থনীতি একটা চাপের মুখে আছে। আমি সবসময় বলে থাকি যে অর্থনীতি চাপের মুখে আছে ঠিকই, কিন্তু মানুষ একটা চাপের মুখে আছে। অতএব আমার মনে হয় যে প্রত্যাশাটা ছিল যে সাধারণ মানুষের, যে বাজেট তাকে কিছুটা স্বস্তি দিতে পারবে কিনা এই চাপের পরিপ্রেক্ষিতে। সাধারণ মানুষের কাছে কিন্তু এটাই ছিল প্রত্যাশা, যে বাজেটটি দুদিন আগে জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে। রাইট, ধন্যবাদ। আমি ডক্টর নীলর্মী আপনার কাছে আসতে চাই, যেটি দিয়ে প্রশ্নটি শুরু করেছিলাম ডক্টর সেলিম জাহানকে, যে বাজেটের শিরোনাম যেটি ছিল গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির যাত্রা। এটাকে অনেকেই রেটরিক বলেন, এবং রাজনীতিবিদরা যখন অর্থনৈতিক কোনো পরিকল্পনার কথা বলেন এমন শব্দবন্ধ দিয়ে বা শব্দ দিয়ে তারা মানুষকে এক ধরনের আশ্বস্ত করতে চান, যেটি পরবর্তী সময়ে আমরা স্বাধীন বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে দেখেছি যে সেগুলো রেটরিক হিসেবেই থেকে যায়। অনেকে বলছেন এটা উচ্চাকাঙ্ক্ষী কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। আপনার কাছে বাজেটটি কিরকম যদি একটু ব্রিফলি বলেন। ধন্যবাদ বুলবুল।
বাজেট এই বেশ কয়েক বছর পরে একটা নির্বাচিত সরকারের প্রথম বাজেট মার্চ মাসের 1 তারিখে দায় গ্রহণ করবার পরে এই 3 মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ বাজেট ডকুমেন্ট, যেটা তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টোর অনুগামী হয়েছে, সেই রকম একটা বাজেট পেশ করাতে আমি নিশ্চয়ই সরকারকে অভিনন্দন জানাই। এখন প্রশ্নটা হলো যে এই বাজেটের আমি কি দেখছি, বা মানুষ, সেলিম স্যার যেটা বললেন যে মানুষ কি পান, একটা দিক আমার যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক হয়েছে। প্ল্যানিং কমিশন 5 বছরের তাড়াহুড়া হয়েছে, খুব একটু সময় নিলে ভালো হতো। তো একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক করেছেন এবং সেখানে 5 বছর মেয়াদে আমি কোথায় পৌঁছতে চাই এবং সেই পৌঁছানোর সুবাদে এই ধাপে আমি কি করতে চাই তার একটা ইঙ্গিত আছে বাজেটে। এখন এই বাজেটে আমরা সবসময় বলছি যে অনেক উচ্চাভিলাষী বাজেট, মানে হচ্ছে কর আদায়ের ক্ষেত্রে, কর আমার টার্গেটিং এর ক্ষেত্রে অনেক উচ্চাভিলাষী আছে। আমার 18 কোটি মানুষের দেশ, যদি আমি আয় সক্ষম করে তুলতে পারি সকল নাগরিককে, তাহলে আমার এই করটুকু দিতে পারার কথা। ফলে সেই অর্থে আমার উচ্চাকাঙ্ক্ষী বলবার সুযোগ নেই। কিন্তু আমি যদি বাস্তবতা নিরিখে দেখি, তাহলে আমার বাংলাদেশের ইতিহাসে প্রতি বছর কর আহরণের যে প্রবৃদ্ধি হয়েছে তার অ্যাভারেজ করলে দেখা যাবে আমরা 10 থেকে 12% প্রবৃদ্ধি অর্জন করি। এই বছর 100 টাকা যদি আমি পাই কর আহরণ করে, আমার আগামী বছর 112 টাকা হয়, এরকম হচ্ছে অ্যাভারেজ। সর্বোচ্চ যে আহরণ হয়েছে প্রবৃদ্ধির হার, সেটা 22% 2010-এ, এবং এটার সাথে বিশ্ববাজারের যে দাম বৃদ্ধির যে প্রবণতা ছিল সেটা যুক্ত, এটার কারণ। এই বছর যে আমি 45% বাড়িয়ে দিলাম, সেইটা আমার যে ইনস্টিটিউশনাল দক্ষতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা, সেই দক্ষতার সাথে যায় কিনা, এবং আদতে আমি এই যে আমার ট্যাক্স, যাদের টিআইএন আছে তাদের 82% কর দেন না। 3 রকম আছে, এক হচ্ছে ইচ্ছে করে কর দেন না, আরেকটা হচ্ছে বুঝেই ওঠেন না যে কর কিভাবে দিতে হবে, এবং মানে কর এই প্রক্রিয়াটা জটিল লাগে ওনাদের কাছে। আরেকজন হচ্ছেন যে কর ফাঁকি দেন। হ্যাঁ, সবগুলা সমেতি 82% টিআইএন আছে, দেন না। এই ব্যাপক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর যে সাংগঠনিক প্রাতিষ্ঠানিক শক্তি, সেইটা তৈরি না করে এই 45% টার্গেটের উল্লঙ্ঘন আমার কাছে মনে হয়েছে যে অতি উচ্চ হার। আমি এখন রাজস্ব টার্গেট যদি পূরণও করতে পারি, কার কাছ থেকে নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং আহরণ শুধু গুরুত্বপূর্ণ না। এখানে এইবারে একটা ভালো বিষয় করেছে, এবারে কিন্তু সারা বছর ধরে ট্যাক্স দেওয়া যাবে। আমার এনবিআর এর ট্যাক্স তো হচ্ছে ধরেন 6,95,000 কোটি টাকার মধ্যে এনবিআর ট্যাক্স হচ্ছে 6,04,000 কোটি টাকা। সারা বছর ধরে ট্যাক্স দিতে পারবো। আপনি সেপ্টেম্বর মাসের মধ্যে দিলে 5% রেয়াত পাবেন প্রদেয় করেন। এই বিষয়গুলো ছোট ছোট টুইক আছে যেগুলো ভালো। তবে একটা জিনিস বলি, একটা সূচক বলি, স্যার তো সূচকের কথা বললেন। এবার যদি আপনি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখেন, আমার এই যাবৎকালে এমনকি গত অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে কৃষিতে শতাংশ হারে বরাদ্দ ছিল 4.7%, এবার সেটা কমে এসেছে 3.5%। এই জায়গাটায় আমরা মনে করি যে যেই ভূ রাজনৈতিক এবং বৈশ্বিক অস্থিরতা রয়েছে, এর মধ্যে কৃষির উৎপাদনে আমাদেরকে ঢাল হিসেবে বাঁচিয়ে রাখতে পারে। রাইট, আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর সেলিম জাহান যে বিষয়ে বলছিলেন ডক্টর নিরণমী, সেই জায়গাটিতে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এডিপি বাস্তবায়নের যে হার, সেটি তো ঐতিহাসিকভাবেই কম।
তো এটা তো একটা নিশ্চয়ই। চ্যালেঞ্জ, মানে সরকার এই বাস্তবায়ন চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করবে বলে আপনার কাছে কি মনে হয়, যে এটা কতটুকু মানে চ্যালেঞ্জ হিসেবে ধরা দিচ্ছে বর্তমান সরকারের কাছে? এটার তো একটা দীর্ঘ ইতিহাস আছে। আমরা যদি এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি তার বাস্তবায়নের হার ঐতিহাসিকভাবেই দেখি, এটা কখনোই 50% বেশি যায় না, 2-1 বছর ছাড়া। তো এখন প্রশ্নটা হচ্ছে যে কেন বাস্তবায়নটা এত শ্লথ গতিতে কেন হয়? এটার প্রক্রিয়াটাকে এমন ভাবে করা হয়েছে যেটা শ্লথ হতে বাধ্য। যেমন মনে করা যাক যে একটা প্রকল্প আম, আম, সরকার সেটাকে অনুমোদন দেওয়া হলো। তারপরে সেটা অনুমোদন দেওয়ার পর থেকে সেটার অর্থায়ন অর্থাৎ অর্থপ্রাপ্তির পর থেকে সেই প্রকল্পের জন্য আনুষঙ্গিক যে সমস্ত ভৌত অবকাঠামো আছে সেইগুলোকে স্থাপন করা, তারপরে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সেগুলোর সহায়ক যে সমস্ত বিষয়গুলো সেগুলোকে আনা, এই যে প্রক্রিয়াটি শুধু জটিল নয়, এই প্রক্রিয়াটি এমনভাবে আমলাতান্ত্রিক যে এটা এগোয় না। এখন যদি প্রশ্ন করা হয় যে এটাকে কেন এভাবে এত জটিল আমলাতান্ত্রিক কেন করা হয়েছে, আমরা যদি খুব সহজ ভাষায় বলি যে প্রত্যেকটি ঘাটে ঘাটে কতগুলো আইনের জটিলতা এবং প্যাচ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে সেখানে দুর্নীতির একটা সুযোগ থাকে। আমি একেবারে সোজা কথায় বললাম, সেই দুর্নীতির সুযোগটা সৃষ্টি করার জন্যই ঘাটে ঘাটে প্যাচ লাগানো হয়েছে। এটা যে শুধু বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রেই হয়েছে তা নয়, দেশজ এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও যারা বিনিয়োগ করতে চান তারা একই কথা বলে। ডক্টর নীলর্মী যেটি বললেন যে এখানে একটি জায়গায় তিনি উল্লেখ করেছেন যে প্রাতিষ্ঠানিক যে সীমাবদ্ধতা রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারেনি এই পুরো বিষয়টিকে, এই প্ল্যানটিকে বা এই বাজেটটিকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন, সেই সংস্কারও তো হয়নি। তো সেই জায়গাটিতে আমরা কতটুকু আশাবাদী হতে পারি? এখন সেই সংস্কার শুধু হয়নি সেটা একটা দিক, আরেকটা হচ্ছে যে জাতীয় প্রাতিষ্ঠানিক দক্ষতা, যে জাতীয় প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ছিল সেটাকেও তো নষ্ট করা হয়েছে। অতএব আমরা দুদিক থেকেই কিন্তু এর কুফলটা ভোগ করছি। তো এটা যদি বদলাতে হয় তার জন্য প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে যে উচ্চতম পর্যায়ে একটা অঙ্গীকার লাগবে। কারণ আমরা জানি যে সব দেশেই উচ্চতম পর্যায়ে যিনি আছেন তার চাওয়া পাওয়া, তার অঙ্গীকার, এটা কিন্তু সরকারি প্রক্রিয়ায় বাস্তবায়িত হয়। এটা আমরা নানান জায়গায় দেখেছি, ভালোভাবেও বাস্তবায়িত হয়, খারাপ ভাবেও বাস্তবায়িত হয়। অতএব সেখানে একটা অঙ্গীকার লাগবে, 1। 2, এই যে বিভিন্ন বিশেষজ্ঞরা, অর্থনীতিবিদেরা, প্রশাসনিক কর্মকর্তারা বলছেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের কোন কোন জায়গায় ফাটল আছে, কোন কোন জায়গায় ফাঁকফোকর আছে, কোন কোন জায়গায় আইনগত প্রক্রিয়াটিকে জটিল করা হয়েছে, সেটার যদি একটা মূল্যায়ন করা হয়, তো সেইগুলোকে যদি আমরা দূর করার চেষ্টা করি এবং তার জন্য যদি আমরা দক্ষতা বাড়ানোর চেষ্টা করি, তাহলে পরে তো আস্তে আস্তে জিনিসটা তার যে সহজাত কার্যকারিতা সেটা বাড়বে। এটা শুধুমাত্র কথায় বাড়বে না, এটাই শুধুমাত্র আমরা বাস্তবায়ন আরো ত্বরান্বিত করব এটাতে হবে না। এমনও তো দেখা গেছে যে যখন সরকারি অর্থ এসছে প্রকল্পের জন্য, সেই প্রকল্পের অর্থ ব্যাংকে রেখে দিয়ে প্রকল্পের যিনি পরিচালক তিনি তার সুদ ভোগ করেছেন, তারপর একটা পর্যায়ে গিয়ে প্রকল্পের অর্থ আবার সরকারকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কোনো রকমের আইন ভঙ্গ করা হয়নি, কিন্তু অন্যদিকে বেআইনিও একটা কাজ হয়েছে। তবে আমার মনে হয় যে এখানে যে সমস্ত অন্তরায়গুলো আছে সেগুলো সবারই জানা আছে। এটাকে ভাঙতে হলে একেবারে উচ্চতম পর্যায়ে অঙ্গীকার করে সেইখান থেকে অগ্রাধিকার নির্ণয়ন করে মূল্যায়ন করে তারপরে আপনাকে প্রাতিষ্ঠানিক যে সংস্কার সেটাকে করতে হবে। এটা একদিনে হবে না। কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার আছে তাৎক্ষণিক, কিছু কিছু মধ্যমেয়াদী, কিছু কিছু দীর্ঘমেয়াদী। নিশ্চয়ই। আমি ডক্টর নীলর্মী আপনার কাছে আসতে চাই যে শিক্ষায় জিডিপির 2% এবং স্বাস্থ্যে 1.01% যে বৃদ্ধি, এই বৃদ্ধিকে অনেকেই খুব ইতিবাচকভাবে দেখছেন বা বলার চেষ্টা করছেন। আপনার কাছে এই বরাদ্দটিকে কি যথেষ্ট মনে হয়? দেখেন, যথেষ্ট বরাদ্দ তো কোনো সেক্টরে দেয়া সম্ভব না।
আমরা যেটাকে যথেষ্ট বলি একটা মানে উত্তীর্ণ হওয়ার জন্য। কিন্তু আপনি যখন একটা সেক্টরে বাড়াবেন তখন অন্য সেক্টর থেকে আবার তো কমাতে হবে, একটার সাথে একটা কম্পিট করে। কিন্তু স্বাস্থ্য এবং সেবা এমন একটা বিনিয়োগ যেখানে আমি আমার জনগণের কাছ থেকে যদি আমি জনবল তৈরি করতে চাই, এর উপরে কিন্তু কোনো মানে এই দুটাতে আমাকে মনোযোগ দিতে হবে, সর্বোত্তম মনোযোগ দিতেই হবে। এটাকে আমি ইতিবাচক বলি। কিন্তু ওই বললাম আবার যে আমি কোথায় বরাদ্দ করছি কিন্তু কোথায় করছি। আমি একটা উদাহরণ দিই আপনাকে। 2009 থেকে 2023-24 কালে আমরা ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, উচ্চ শিক্ষায় যারা অর্থায়ন করেন, ওনাদের একটা মূল্যায়ন আমরা করলাম যে অর্থায়নগুলো কোথায় গেছে। এর মধ্যে কিন্তু 15টা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে 65টা। গবেষণায় খাতে 108 কোটি টাকা থেকে 198 কোটি টাকা হয়েছে। উন্নয়ন খাতে, আপনি পরিচালন ব্যয় না, উন্নয়ন খাতে 800 কোটি টাকা থেকে 2014-15, 2018, 2014-তে হলো 4000 কোটি টাকা, 2018-তে হলো 6500 কোটি টাকা, 2023-এ হয়ে গেল এরকম 7-8 এখন এগুলো কি হয়েছে? বিভিন্ন জেলায় জেলায় যে ইউনিভার্সিটি হয়েছে সেখানে জমি অধিগ্রহণ, সেখানে বিল্ডিং বানানো, অর্থাৎ প্রকিউরমেন্ট সেন্ট্রিক, ইনফ্রাস্ট্রাকচার সেন্ট্রিক কার্যক্রম হয়েছে। আপনি এখন বলবেন যে এগুলো কি গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, কিন্তু তার সাথে সাথে শিক্ষার মান, শিক্ষকের মান, গবেষণার মান, এগুলোতেও তো আপনাকে উত্তীর্ণ হতে হবে। এখন আপনি সেখানে টাকা বাড়ালেন না, কিন্তু আপনি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারে মনিটরিং আপনি বাড়িয়ে দিলেন এবং সেখানে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে গেল। এই জায়গাগুলো তো আমাদের বড় বাধা। ফলে আমি কোথায় বিনিয়োগ করছি, অর্থায়নটা কোথায় হচ্ছে এবং সেটা প্রকিউর সেন্ট্রিক হচ্ছে, এইটা হচ্ছে আমাদের বড় দুশ্চিন্তার জায়গা। আরেকটা দুশ্চিন্তার জায়গা বুলবুল, এই শিক্ষা এবং স্বাস্থ্য খাত সহ আমি বলছি, থোক বরাদ্দ। একটা হচ্ছে প্রকল্প হলে প্রকল্পের তো ডিজাইনিং থাকে, মাথা পিছু হেড পিছু আপনাকে খরচ করতে হয়। থোক বরাদ্দের ক্ষেত্রে কিন্তু জবাবদিহিতাটা অনেকাংশে আপনি নিতে পারবো না। ফলে থোক বরাদ্দের প্রবণতা এবার অনেক বেড়েছে। আমি সরকারকে এইটুকু ছাড় দিতে চাই যে মাত্র 3 মাসে ওনাদের ইন্টেন্টটা ওনারা প্রকাশ করেছেন, কিন্তু এই থোক বরাদ্দগুলো কিভাবে ওনারা খরচ করবেন, ডেলিভারি মেকানিজম কি, এই ডিজাইনিং গুলো ধীরে ধীরে ওনারা ম্যাচিওর করে যদি জনগণের সাথে শেয়ার করেন, সেটা আমার মনে হয় যে একটা কাজের বিষয় হবে। ডক্টর নীলুর্মি, আমি যে দেশে বসে এই অনুষ্ঠানটি করছি সেখানে বিভিন্ন আলোচনা, বিভিন্ন ফোরামে আমরা দেখি যে এটা যে একটা ওয়েলফেয়ার স্টেট যুক্তরাজ্য, এবং বাজেট থেকে শুরু করে উন্নয়ন পরিকল্পনায় এই যে মানে ওয়েলফেয়ারের যে বিষয়টি সেটি বারবার সামনে চলে আসে। আমার খুব জানতে ইচ্ছে করে যে বাজেট নিয়ে আমরা কথা বলছি, আপনি নিশ্চয়ই দেখেছেন এটি নিয়ে আপনি কথাও বলছেন, চিন্তা করছেন। এই জায়গাটিতে সামাজিক নিরাপত্তার যে অঙ্গীকার রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বা সরকারের, এবং তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো যা কিছু তারা বলেছেন, সেটার রিফ্লেকশনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কতটুকু এসছে বলে আপনি মনে করছেন? সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা এবং স্বাস্থ্য মিলিয়ে এবার বাজেটের অর্ধেকের বেশি বরাদ্দ তো এই 3টা অংশে না। এবং এই বিএনপির যে রাজনৈতিক ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী ম্যানিফেস্টো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোতে থোক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন আপনি তো জিজ্ঞাসা করেছিলেন, উত্তরে দিয়েছি যথেষ্ট কিনা। যথেষ্ট না, কিন্তু ধাপে ধাপে এগুলোতে যেতে হবে, এটা সত্যি কথা। ফলে এগুলোতে আপনার মানে এগুলোকে সাধুবাদ জানাতে হবে। কিন্তু ধরেন একটা 2600 টাকা আপনি একটা কার্ডে দিতে পারছেন, ফ্যামিলি কার্ডে দিতে পারছেন, এগুলো কিন্তু অর্থায়নের চাইতে কিছু সূচক আবার গুরুত্বপূর্ণ আছে। যেমন আপনি নারীর নামে ফ্যামিলি কার্ডটা দিচ্ছেন, এটা একটা গুরুত্বপূর্ণ সামাজিক সূচক, তাই না? আমি এম্পাওয়ার করছি, আমি অ্যাকনলেজ করছি ওনার জায়গাটা। কিন্তু 2600 টাকা একটা দরিদ্র পরিবার, আপনি একটু চিন্তা করেন তো যে
উনি এমন কোনো ডিমান্ড বা চাহিদা বাজারে তৈরি করতে পারবেন কিনা যেটা দিয়ে আমার আসলে অর্থনীতি অনেক সচল হয়ে যাবে। বরং এই 2600 টাকার সাথে সাথে আমাদের যে গ্রাজুয়েশন মডেলের চিন্তাটা ছিল, যে আমার একটা পরিবারে স্বামী স্ত্রী এক বয়সের থাকে, তাদের কাজের ধরন থাকে, বাচ্চা থাকে, তাদের প্রয়োজন থাকে অন্যরকম, বৃদ্ধ বাবা মা থাকেন, ওনাদের প্রয়োজন থাকে এক এক রকম। আমি যদি আমার এই ছেলে মেয়েগুলোকে আমার যে টিভেটে ট্রেনিং এর ব্যবস্থা করছি সেখানে যদি আমি হ্যান্ড হোল্ডিং করতাম, আমি যদি তাকে ভাষা শেখাতাম, এটা আমি তাকে ক্যাশ সাপোর্ট দিচ্ছি না, কিন্তু তাকে আমি এই সুবিধাগুলো করে দিচ্ছি। এই ডিজাইনিং গুলো আমি আশা করব যে সরকার ভাববেন। ফ্যামিলি কার্ডটা খুব ভালো একটা সূচনা করেছেন, যথেষ্ট না, আমরা এই কথাগুলো বলতে থাকবো, আশা করি যে ওনারা শুনবেন এবং একটা সার্বিক যাতে আমার এই সোশ্যাল সেফটি নেটের সাপোর্টটা বছর 5 পরে এই পরিবারটাকে দিতে না হয়। নিশ্চয়ই এইভাবে ওনারা একটা গ্রাজুয়েশন মডেল চান। নিশ্চয়ই। আমি ডক্টর সেলিম জাহান আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। আমি আসলে আপনার যে অভিজ্ঞতা, আপনি দীর্ঘদিন জাতিসংঘে কাজ করেছেন এবং মানব উন্নয়নের যে প্রতিবেদন বা যে সূচক সেগুলো নিয়ে আপনার বিস্তর লেখালেখি রয়েছে, বক্তৃতা করেছেন, আমরা ছোটবেলায় আপনার গবেষণা পড়েছি। আপনি যদি একটু বলেন যে এই যে জায়গাগুলো মানে শিক্ষা এবং স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ, মানে আমরা বারবার বোধহয় ভুলে যাই যে একটা রাষ্ট্রের এই ফান্ডামেন্টাল বা কোর প্রিন্সিপালের জায়গাগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, এই দুটোকে বাদ দিয়ে সম্ভব নয়। তো সেই জায়গাতে এক ধরনের উত্তরণ হয়েছে বলে অনেকে মনে করছেন, কিন্তু পাশাপাশি এটি বাস্তবায়নের যে চ্যালেঞ্জগুলো সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? এখানে প্রথমে দুটো কথা বলে নিতে চাই। একটা কথা হচ্ছে যে প্রসঙ্গ আমরা আলোচনা করছি, কল্যাণমূলক রাষ্ট্র এবং সামাজিক সুরক্ষা এরা কিন্তু একই জিনিস নয়। কারণ কল্যাণমূলক রাষ্ট্রের যে সংজ্ঞা বা তার যে ধারণা সেটা অনেক বিস্তৃত, তার একটা অংশ হচ্ছে সামাজিক সুরক্ষার ব্যাপারটি। এটা আমরা প্রথমেই পরিষ্কার করে নিতে চাই। দ্বিতীয়ত আমি মনে করি যে বাজেটই হোক, পঞ্চবার্ষিক পরিকল্পনা হোক, সমস্ত কিছুরই একটা উন্নয়নের দর্শন থাকা দরকার। আমি দর্শনগত দিক থেকে কি চাই, আমি কি চাই যে একটা দেশের নানানভাবে তার জৌলুস বাড়ুক, কিংবা বলা চলে তার বস্তুগত উন্নতি হোক, নাকি আমি চাই যে সেখানে যারা মানুষ আছে তাদের জীবনযাপনের মান বাড়ুক, তাদের সক্ষমতা বাড়ুক, কি আমরা চাই? সুতরাং এই বাজেটে হোক, আমাদের যে পাঠশালা যে পরিকল্পনা হোক, এখানে এই জিনিসটি পরিষ্কার করে বলতে হবে। এটা বলার পরে আমরা যে কথাটি নীলর্মীও বলেছে, যে এই যে আমরা সামাজিক সুরক্ষার কথা বলছি, সামাজিক সুরক্ষা কিন্তু অর্থনৈতিক গতিময়তার বিকল্প নয়। আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক গতিময়তা, মানব সম্পদের উন্নয়ন, এটা আপনাকে করতেই হবে। করার পরেও দেখা যাবে যে সমাজে একটা গোষ্ঠী থাকবে বা একাধিক গোষ্ঠী থাকবে যারা এই উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণও করতে পারছে না, উন্নয়ন প্রক্রিয়া থেকে তারা কোনো সুবিধা ভোগ করতে পারছে না। তাদেরকে আপনাকে সুরক্ষা করতে হবে এই কারণে যেটা তাদের মানবাধিকার। সুতরাং আপনাকে এটা সুরক্ষা করতে হবে, সেই জন্য আপনি সুরক্ষার কথা বলছেন। শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে বাস্তবায়নের কথা যেটি আপনি বলেছেন, তার কিছু কিছু নীলর্মী উল্লেখও করেছেন। শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই মনে রাখা দরকার যে একটা কল্যাণমূলক রাষ্ট্রের শিক্ষা এবং স্বাস্থ্যকে আমাদের অগ্রাধিকার দিতে হবে, শুধুমাত্র অর্থনৈতিক কারণে নয়, এটা আমাদের মৌলিক অধিকার। এবং সেটা যদি আমরা মেনে নেই, তাহলে শিক্ষা এবং স্বাস্থ্যে আপনি বরাদ্দের কথা যেটা বললেন 2% করেছে, 2% আপনার যদি ওই শব্দটি ব্যবহার করি যথেষ্ট কিনা, এটা তো যথেষ্টর কাছাকাছিও নয়। অন্তত পক্ষে 5% বিভিন্ন দেশে, এশিয়ার বিভিন্ন দেশেও, আমাদের বহু প্রতিবেশী দেশের মধ্যেও এই উদাহরণ আছে যারা 5% তারা ব্যয় করে। 1। 2 নম্বর, আবার ওই নীলর্মীর ওই কথাতেই আমি ফেরত যাই যে কোথায় ব্যয় করছেন আপনি কি ব্যয় করছেন সেখানে জমি অধিগ্রহণের জন্য, ইমারত বানানোর জন্য, নাকি আপনি এটা ব্যয় করছেন আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের জন্য? এবং এই ক্ষেত্রে অর্থায়ন হচ্ছে একটা দিক, কিন্তু একটা দেশে যখন 3 ধারা 4 ধারার শিক্ষা ব্যবস্থা থাকে,
যেখানে সরকারি শিক্ষা ব্যবস্থা, বেসরকারি শিক্ষা ব্যবস্থা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, এবং সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্যে সরকারি আপনার হাসপাতাল, বেসরকারি ক্লিনিক, এবং যারা আরো অর্থবান তাদের জন্য বিদেশে গিয়ে শিক্ষা স্বাস্থ্যের সুবিধা নেওয়া, এই জাতীয় যদি একটা ব্যবস্থা থাকে, তাহলে পরে আপনি অর্থায়ন সেখানে যতই বাড়ান না কেন, আপনি মানুষের যে শিক্ষা এবং স্বাস্থ্যের মৌলিক যে চাহিদা সেটা আপনি বাড়াতে পারবেন না। আর শেষ কথা আমি যেটা বলবো, যে সবসময় আমরা মনে করি যে অর্থায়ন বাড়ানো মানেই একটা ইতিবাচক দিক। আমরা মনে করি যে পরিমাণগত দিক যতই বাড়ানো যায় সেটাও একটা ইতিবাচক দিক। বাংলাদেশে এক সময় 5টি বিশ্ববিদ্যালয় ছিল, এখন 65-র উপরে বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা এক ধরনের অগ্রগতি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শিক্ষা এবং স্বাস্থ্যের মানটি কি, যে সেবা আপনি দিচ্ছেন সেটার মানটি কি। আপনি যদি আপনার পরিমাণগত দিক বাড়িয়েই চলেন, কিন্তু গুণগত দিক থেকে নিকৃষ্ট গুণগত যে সমস্ত সেবা সেগুলো দরিদ্র মানুষের জন্য আপনি যদি রেখে দেন, তাহলে পরে তো আমি বলবো যে আপনার এই শিক্ষা এবং স্বাস্থ্যে অর্থায়ন থেকে শুরু করে যত কিছু নীতিমালা আপনি গ্রহণ করেছেন সেগুলো আসলে দারিদ্র্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। শেষ কথা হচ্ছে যে সামাজিক সুরক্ষাতে আপনি এমন কিছু ব্যবস্থা করতে পারেন যেটা শুধুমাত্র তার সুবিধাভোগীদেরকে একটা খুব নিম্ন স্তরের ভারসাম্যে রেখে দেবে না, দিনের পর দিন এবং প্রজন্মের পর প্রজন্ম, তাকে আস্তে আস্তে উপরের দিকে আপনাকে নিয়ে আসতে হবে। আর আমরা যখন এই জাতীয় সামাজিক সুরক্ষার নতুন নতুন কথা বলছি, নতুন নতুন ধারণার কথা বলছি, অন্য দেশে কি হচ্ছে সেটাও বোধহয় আমাদের একটু দেখা দরকার। যেমন একটা বিতর্ক রয়েছে যে আমরা শুধুমাত্র কি অর্থ প্রদান করব নাকি শর্তমূলক অর্থ প্রদান করব। যেমন ব্রাজিলে আছে যে তারা আবারও মহিলাদেরকেই অর্থ প্রদান করছেন, কিন্তু শর্ত হচ্ছে যে শিশুদেরকে বিদ্যালয়ে নিতে হবে, শিশুদেরকে স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে, যাতে তাকে অর্থ সাহায্যের সঙ্গে সঙ্গে আপনি সামাজিক দিক থেকেও তাকে উপরের দিকে তোলার চেষ্টা করছেন। এই পুরো আঙ্গিক থেকে সামগ্রিক দিক থেকে আমার মনে হয় যে বিষয়গুলো দেখা দরকার। নিশ্চয়ই, ধন্যবাদ। আমি ডক্টর নীলর মিয়া আপনার কাছে একটু জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছি জিডিপির যে প্রবৃদ্ধি সেটা 6.5%, মূল্যস্ফীতি 7.5%, এবং 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটা অ্যাপারেন্টলি অনেক অ্যাম্বিশাস, মানে অনেকেই মনে করছেন। অতীতের অভিজ্ঞতা কি বলে? আপনি যদি একটু মানে সেই অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রজেকশন। প্রথমে তথ্যের অভিজ্ঞতা বলি। অতীতের অভিজ্ঞতা বলে যে আমাদের তথ্য তেমন ভাবে বিশ্বাসযোগ্য ভাবে আমরা উপস্থাপন করতে পারি। আচ্ছা, ফলে 6.5% বলেন আর যাই বলেন সেইটা প্রশ্ন থেকে যায়, এটা খুব দুঃখজনক। এবং এটা আপনি বুঝতে পারবেন, ধরেন আমার বিবিএস একটা বলছে, বিশ্বব্যাংক একটা বলছে, অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যারা ক্যালকুলেট করছেন ওনারা বলছেন। আপনি কোন তথ্যের ভিত্তিতে আসলে নির্ধারণ করবেন যে আপনার প্রবৃদ্ধি কতটা ঘটেছে? ধরেন এই বছর, গত অর্থ বছর, যেখানে এই সরকার ক্ষমতায় বেশিরভাগ সময় ছিলেন না, শেষ 3 মাসে ওনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, ওনাদের বলবার প্রয়োজন ছিল না যে আমার প্রবৃদ্ধি অনেক হয়েছে। ওনারা যদি 3.5 বলতেন বা 4.5 বলতেন বা বলেন, এবং ভূরাজনৈতিক আন্তর্জাতিক যে পরিস্থিতি সেটা আমরা বুঝে যেতাম, মানে সেটা আমাদের কিন্তু এক ধরনের গ্রহণযোগ্যতার মধ্যেও চলে আসতো। ফলে এই প্রবণতাটা মানে আপনার এবছর যদি 3.5 বা 6.5 হয়, তাহলে আগামী বছর লাভ দিয়ে 6.5 হবে, এইটা একটু বেশি উচ্চাকাঙ্ক্ষা হয়ে যায়। কারণ আপনার বেস লাইনের একটা ব্যাপার আছে, আপনি কর্মসংস্থান তৈরি করবেন, তারপরে টাকাটা হাত বদল হবে, অর্থনীতির চাকা সচল হবে, তারপরে তো এই জিনিসটা গড়াবে, প্রবৃদ্ধিটা হবে, তাই না? ফলে প্রথম আস্থাটা আমরা যেন রাখতে পারি যে যাই হোক না কেন আমি সঠিক তথ্যটা মানুষের কাছে দিচ্ছি, এইটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। আর মূল্যস্ফীতি তো দেখেন, মানে অর্থনীতিতে আমরা ধরে নেই যে সবকিছু কেতাবের অনুযায়ী চলবে না, যে
কিন্তু সবকিছু তো কেতাবে চলবে না। এখন হরমুজ প্রণালী আরেকবার যদি বন্ধ হয়, বা রাশিয়া ইউক্রেন যদি আরেকবার যুদ্ধের মধ্যে পড়ে, অথবা আমেরিকা যদি গিয়ে গ্রিনল্যান্ড দখল করে ফেলে, আপনি কিন্তু জানি না যে আমার মানে আমার এনার্জির কি অবস্থা হবে। এখন তাহলে সেই দিক থেকে মূল্যস্ফীতির সাথে সংযুক্তভাবে আমি বলি আমার এনার্জি, আমি এই প্রসঙ্গে বলি, ধরেন আমি যখন বলি খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, এটার আন্ডারলাইং ফ্যাক্ট হচ্ছে আমি বলি যে আমরা ধানে স্বয়ংসম্পূর্ণ, মানে চালটা আমাদের তেমন কিনতে হয় না, এটাই আমরা বলি। এখন তাহলে চালে কি আমি স্বয়ংসম্পূর্ণ? আমার ডিজেলের 60% যায় হচ্ছে বোরোর টাইমে ইরিগেশনে। ডিজেলটা তো আমি দেশে উৎপাদন করি না, ডিজেল তো আমার বাইরে থেকে কিনতে হয়। আমার সর্ববৃহৎ ধান আসে বোরো থেকে, প্রায় 56%। এই বোরো যদি ঝুঁকির মধ্যে পড়ে আমার তো খাদ্য সংকট হবে, তাহলে আমি আসলে স্বনির্ভর নই। তাহলে এই বাজেটে এই যে সৌর বিদ্যুতের যে বিষয়টা প্রণোদনার মধ্যে রাখা হয়েছে এবং কৃষককে উৎসাহিত করা হচ্ছে যে সৌর সেচের ব্যবস্থাপনায় যাতে উনি যায়, শুধু তাই নয়, সৌর সেচ যখন উনি সেচ দিবেন না তখনও এই ব্যবস্থাপনাটাই যে বিদ্যুৎ উৎপাদন হবে উনি গ্রিডে সেই বিদ্যুৎটা বিক্রি করতে পারবেন। অর্থাৎ এই কৃষক যদি সমবায়ের মাধ্যমে বা কালেকটিভ এফোর্টে উনি একটা উদ্যোক্তা হিসেবেও আবির্ভূত হতে পারেন। তাহলে এই সৌর বিদ্যুৎ তো আমার হরমুজ প্রণালী বন্ধ হলেও কিন্তু আমাকে বিদ্যুৎ দিতে থাকবে। এই যে ছোট ছোট স্টেপ গুলো, এটা কিন্তু ছোট হতে পারে কিন্তু অনেক বড় জায়গায়, দর্শনের বড় জায়গায় আমি মনে করি যে কাজ করবে। এখন এইগুলো আমার এনবিআর এর যে ব্যুরোক্রেসি আছে, স্যার যে আমলাতন্ত্রের কথা বললেন, এইগুলোর চাপে যেন আমি নেক্সট বোরো সিজনটা মিস না করি, এই জায়গাগুলো আমাকে শক্তভাবে এনফোর্স করতে হবে। আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদেরকে একটু একটু করে এগিয়ে দেবে, এবং চালটা যদি থাকে, যে কোনো কিছু আপনি মুদ্রাস্ফীতি বলেন বা যা কিছু বলেন, আমি আমার বিপদকে একটুখানি পিছিয়ে দিতে পারবো, আমি যে সময়টা পাবো তাতে আমি ম্যানেজ করব। নিশ্চয়ই নিশ্চয়ই। এই প্রসঙ্গে আমি ডক্টর সেলিম জাহান আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেটি বলছিলেন ডক্টর নীলর্মী, এনবিআর থেকে 6.04 লাখ কোটি টাকা আয়ের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আপনি হয়তো লক্ষ্য করেছেন। এবং আপনি যদি এমনকি গত বছরের সঙ্গে তুলনা করেন, এই লক্ষ্যমাত্রাটা ভীষণ কি বলবো, এটা খুব প্র্যাগমেটিক শোনাবে না। তো সেই ক্ষেত্রে এটি অর্জন কি সম্ভব হবে নাকি ঘাটতি আরো বাড়িয়ে দেবে? মানে আপনার ওই অভিজ্ঞতার কথা আবারও বলতে হয়, আপনি তো দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছেন, আপনার অভিজ্ঞতা কি বলে? না, প্রথম কথাটা হচ্ছে যে আমাদেরকে উচ্চাভিলাষী হতে হবে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা যেন মাটিতে দাঁড়িয়ে সেই উচ্চাভিলাষটা প্রকাশ করি আর কি। যেমন প্রবৃদ্ধির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, বর্তমান সময় প্রবৃদ্ধি সবাই বলছেন যে 3% কিংবা 3.5% এরকমের। এক বছরের মধ্যে 6% হওয়া মানে আপনি প্রবৃদ্ধির হার দ্বিগুণ করে ফেলছেন। সেই 12 মাসের মধ্যে আপনি প্রবৃদ্ধির হার যখন দ্বিগুণ করে ফেলবেন, এটা যখন বলেন তখন একদিকে মনে হয় যে এটা বাস্তবসম্মত নয়, আরেকদিকে মনে হয় যে ওই আবারও সেই উপাত্তের যে আমরা যেটাকে বলে থাকি যে বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা, সেটা ঠিক থাকবে কিনা সেইটা প্রশ্ন থেকে যায়। আপনি যদি জাতীয় রাজস্ব বোর্ডের তার যে বিভিন্ন বছরের তার যে কার্যক্রম এবং তার যে সক্ষমতা, তার যে অর্জন, সেটা যদি দেখেন, তাহলে মোটামুটি ভাবে কর বা অন্যান্য দিক থেকে তারা কখনোই 3 লক্ষ কোটি টাকার বেশি অর্জন করতে পেরেছে বলে আমার মনে হয়। সেখানে আপনি বলছেন যে 6 লক্ষ কোটি টাকা তাদেরকে আহরণ করতে হবে। কোথা থেকে আহরণ তারা করবেন? একটা কথা আমরা সবাই বলে থাকি যে বর্তমান সময়ে আমাদের কর জাতীয় আয়ের যে অনুপাত, সেটা একেবারে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যেও সবচেয়ে কম। তো এটা মনে করা যাক 6%, 9%, সেখানে কিন্তু বাজেটে বলা হয়েছে সেটা এক বছরের মধ্যে 11% কাছাকাছি নিয়ে যাওয়া হবে। কেমন করে? আমরা তো সেটা বুঝতে পারছি না। তো দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কর জাল যেটাকে আমরা বলি, কর ফাঁদ যেটাকে বলি বা করের ভিত্তি বলি, তার বাইরে বহু লোক রয়েছেন
তো এদেরকে কোন সংস্কারের মাধ্যমে করের ফাঁদ বা এর মাধ্যমে আনা হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কারণ তারা যদি এটার বাইরে থেকে যান তাহলে পরে আপনি করের যে লক্ষ্যমাত্রা আপনি ধরছেন সেটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন। আরেকটি বিষয় কি একটু বলবেন, করের মাধ্যমে এক ধরনের ওই বাজেটটাকে পূরণ করা বা ঘাটতিটা পূরণ করা, কিন্তু আপনি যদি এনবিআর বাদ দিয়েও দেখেন একটা বিরাট ঘাটতি কিন্তু রয়ে গেছে। তো সেই ঘাটতিটা পূরণ হওয়ার ক্ষেত্রে সরকার স্ট্র্যাটেজিটা কি বলে আপনি মনে করছেন? এটা কি মানে লোন নাকি অন্য কিছু? সরকার তো দুভাবে বলেছেন যে যেই ঘাটতিটা মানে পূরণ করার জন্য একদিকে হচ্ছে যে দেশের ব্যাংকিং ব্যবস্থার কাছ থেকে সরকার ঋণ গ্রহণ করবেন, এবং আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে প্রায় 1,07,000 বা 27,000 কোটি টাকার মতো। আবার সরকার আবার বলছেন যে 1,00,000 কোটি টাকার ওপরে তারা বাইরে থেকে মানে বৈদেশিক ঋণ তারা গ্রহণ করবে। জি, বৈদেশিক উৎস থেকে 1.16 লাখ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস যেটি ব্যাংকিং থেকে 1.12 লাখ কোটি। এই আর কি 1,00,000 কোটি টাকার কিছু বেশি। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি ব্যাংকিং খাতের অবস্থা আমরা সবাই জানি, এটা আবার আমি নতুন করে আর কিছু বলতে চাই না, কিন্তু ব্যাংকিং খাতের থেকে সাধারণভাবে প্রথাগতভাবে বিভিন্ন দেশে আপনি যদি 500 কোটি টাকা আপনি ঋণ গ্রহণ করেন, 1,000 কোটি টাকা ঋণ গ্রহণ করেন, সেটা হয়তো ব্যাংকিং খাতে চাপ দেবে না। কিন্তু যখন আপনি সরকারি দিক থেকেই 1,00,000 কোটি টাকার উপরে এবং বেসরকারি খাতেও যারা বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠান আছেন তারা 5,000 কোটি 10,000 কোটি টাকা যখন ঋণ গ্রহণ করেন, তখন কোনো দেশের ব্যাংকিং ব্যবস্থাই কিন্তু সেটা বজায়ক্ষম থাকতে পারে না। সেই জন্য বিভিন্ন দেশে বৃহৎ পরিমাণের বিনিয়োগ করার জন্য বা বৃহৎ পরিমাণের অর্থায়নের জন্য তারা পুঁজিবাজারের উপরে নির্ভর করে থাকে। সেটা তো আমাদের দেশে না করে সরকার যখন আপনার ব্যাংকিং ব্যবস্থার একটা বিরাট অংশ ঋণ হিসেবে নিচ্ছেন, এর ফলে হবে যে সাধারণ যারা ঋণ গ্রহীতা বা সাধারণ উদ্যোক্তা যারা আছেন, ক্ষুদ্র মধ্যম শিল্প উদ্যোক্তারা যারা আছেন, অর্থাৎ সাধারণ মানুষের যে ঋণের যে লভ্যতা সেটা কিন্তু আপনার কমে যাবে। তো সেটা যদি কমে যায় তাহলে আপনি কি করে দেশের মধ্যে একটা অর্থনৈতিক গতিময়তা সৃষ্টি করবেন? এটা গেল আমাদের অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণের ব্যাপারে। এখন যদি বাইরের দিকে যদি আপনি তাকান, যে বৈদেশিক ঋণের দিকে যদি তাকান, সেখানে দুটো অসুবিধার কথা আছে। একটা অসুবিধাটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ এবং সুদ পরিশোধের যে চাপ সেটার ভার কিন্তু অত্যন্ত বেশি, এবং সেটা এমন একটা জায়গায় গেছে সেটা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের একেবারে সংকটজনক অবস্থায় যায়নি, কিন্তু সেখানে ঝুঁকি অনেকটা বেড়ে গেছে। তো আপনার যেখানে আপনার বার্ষিক যে বাজেটের একটা বড় অংশ যেখানে আপনার ঋণ এবং ঋণ পরিশোধের জন্য এবং সুদ পরিশোধের জন্য ব্যয় হয়, সেখানে এই বিশাল পরিমাণ ঋণ আপনি কেমন করে একটা পাবেন? এটা হলো প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে এই যে ভূ রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে একটা ভূ অর্থনীতিও কিন্তু গড়ে উঠেছে, এবং এই ভূ অর্থনীতির একটা বিশাল ব্যাপার হচ্ছে যেটাকে আমি বলে থাকি যে অর্থনৈতিক জাতীয়তাবাদ। আমরা রাজনৈতিক জাতীয়তাবাদের কথা বলি, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল কথাটা হচ্ছে যে সব দেশই কিন্তু এখন ভেতরের দিকে তাকাবে, নিজের দিকে তাকাবে, বাইরের জগতে তাকে সাহায্য করা, তাকে ঋণ দেওয়া, অনুদান দেওয়া, এই ব্যাপারটি না করে তারা অন্তর্মুখী নানান রকমের নীতিমালা গ্রহণ করবে। বৃহৎ শক্তিরা কিন্তু এখন আর বহুমাত্রিক বা বহুপাক্ষিক যে সংস্থা সেগুলোতে আর কাজ করছে না, তারা সমস্ত ব্যাপারটাই কিন্তু তারা ফয়সালা করছে দ্বিপাক্ষিক ভাবে। তো সেই অবস্থায় আপনি মানে বাংলাদেশ যখন এই বিশাল নতুন করে ঋণ গ্রহণ করার চেষ্টা করবেন, যেখানে বিশ্ববাজারের সুদের হার বেড়ে গেছে, যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর যে ঋণ ফেরত দেওয়ার যে মেয়াদ যেটা এবং রেয়াতের ছাড় যেটা, সেটা যখন কমে গেছে, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে
যে এই প্রথাগত সনাতন উৎস থেকে আপনি কি ঋণ গ্রহণ করতে পারবেন, কিন্তু নাকি একটা সুবিধা কি তারা পাবে, মানে বর্তমান সরকার যে বিগত সরকারের সময় আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুতে তারা লোন দিচ্ছে কি দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তো এক ধরনের সংকট তৈরি হয়েছিল। তো সেখানে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক কি রাজনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে বিএনপির নেতৃত্বাধীন যে সরকার সেখানে কি নতুন কোনো সম্ভাবনার সুযোগ আপনি দেখছেন কিনা? আমি মনে করি যে আপনি যদি বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের কথা বলেন, তারা তাদের নিজের অস্তিত্বের উপরেই কিন্তু এখন নানান রকমের চাপ আসছে, এবং তারাও কিন্তু তাদের যে সদস্য রাষ্ট্র সেগুলোর যেটাকে আমরা চাঁদা বলে থাকি বা যেটার অর্থায়ন, তার বাইরে কিন্তু আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে তারা অর্থ সংগ্রহের চেষ্টা করছে। তো আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে তারা স্বল্প সুদে এবং আপনার যেটাকে বলে নমনীয় শর্তে বাংলাদেশকে বা বাংলাদেশের মতো অন্যান্য দেশকে ঋণ দেবে, এটা আমরা তার উপরে ভিত্তি করতে পারি না। তারপরে যেখানে কথা হচ্ছে, হয়তো এই বছরই হবে না, কিন্তু 3 বছরের পরেই যখন বাংলাদেশ ধরা যাক স্বল্পোন্নত দেশ থেকে আপনার উন্নয়নশীল দেশে যখন তার উত্তরণ ঘটবে, তখন তো ঋণের সুবিধে, স্বল্প সুদের সুবিধে, অনুদানের সুবিধে, সেই সঙ্গে সঙ্গে বাণিজ্যে আপনার শুল্ক, স্বল্প শুল্কের সুবিধে, এগুলো তো আর বাংলাদেশ পাবে না। সুতরাং সংকটটা তো তখন আরো ঘনীভূত হবে। নিশ্চয়ই, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার দাবি রাখে আমি খুব ব্রিফলি প্রথমে যেতে চাই ডক্টর নীলনর্মী আপনার কাছে। আমরা দেখতে পাচ্ছি যে আয়কর ছাড়ের যে সীমা বৃদ্ধি, ফ্রিল্যান্সারদের যে কর মুক্তি কিংবা স্টার্ট আপে শূন্য টার্নওভার ট্যাক্স ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে আমরা এই বাজেটে দেখতে পেলাম, এবং এগুলো মধ্যবিত্ত এবং তরুণদের মধ্যে আপাত দৃষ্টিতে এক ধরনের স্বস্তি দিচ্ছে। কিন্তু মানে কোয়েশ্চেন রিমেইনস যে এটা রাজস্ব ঘাটতি আরো বাড়াবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনি যে কটা বিষয় উল্লেখ করলেন, ফ্রিল্যান্স, স্টার্টআপ, এগুলো গুরুত্বপূর্ণ। কর ছাড় দিয়ে কিছুদিন যদি আমি হ্যান্ড হোল্ডিং করতে পারি তাহলে এটা সুবিধা দিবে। কারণ আপনার কর ছাড় তো আসলে লোকসান না। কর ছাড় কেন দেয়া হয়? যাতে একটা জনগোষ্ঠী দাঁড়ায়, যাতে করে সে কয়েক বছর পরে কর দেওয়ার মতো পরিস্থিতি, ফলে সেই জায়গায় হতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যখনই আপনি কর ছাড় দিবেন, আমি ফ্রিল্যান্সিং এর কথা বলবো কিনা জানি না, ধরেন স্টার্ট আপের কথা, আমার হয় কি, ওই যে পোল্ট্রিতে, ওই ফিশারিজে যেমন প্রচুর টাকা বিনিয়োগ হয়ে গেছে হঠাৎ করে, যেহেতু কর ছাড়, করের কোনো আপনাকে দিতে হয় না, হিসাব দিতে হয়। এখন এই জাতীয় ফাঁকে ফোকরে আমার টাকাগুলো আবার এই দিকে বিনিয়োগ হয়ে খামোখাই বিনিয়োগ হয়ে যাবে কিনা রাজনৈতিক উদ্দেশ্যে, শুধু সবকিছু রাজনৈতিক উদ্দেশ্যে না, মানে সবকিছু রাজনৈতিক ছত্রছায়ায়, আদারওয়াইজ তো হওয়া সম্ভব। এই জায়গাটা প্রশ্নটা থেকে যাচ্ছে। ফলে একটা ওভারসি করার ব্যাপার আছে যে আমি এটাকে রিভাইজ করব আবার, যে এটাকে আদতেই আমার স্টার্টআপে যারা সিরিয়াস স্টার্টআপ বিজনেসে আসছেন তারাই কি করতে পারছেন কিনা, ওই জায়গায় আমার মনে হয় যে একটু মনোযোগী হওয়া দরকার। দেখেন, বাজেটের দুটো দিক আছে, একটা হচ্ছে নীতি। আপনি নীতি করেছেন, আমি এই কর ছাড় দিব, এখানে বেশি কর নিব, আমি এই জায়গায় অর্থায়ন করব। আরেকটা হচ্ছে কৌশল, অর্থাৎ আপনি এই বরাদ্দটা, এই ব্যয়টা কোন কৌশলে করবেন, আয়টা আপনি কোন কৌশলে করবেন, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। কৌশলের একটা অংশ হচ্ছে নজরদারি, সেই জায়গাটা আপনাকে রাখতে হবে। এবং যেহেতু আপনি শেষ করছেন, আমি একটু বলে নেই, আস্থার সংকট যেন না ঘটে। আইন শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, এবং স্যার উনার প্রথমবারের যে কথা ওই লেগে বলেছিলেন, রাজনৈতিক যে নেতৃত্ব, উপরের যিনি মাথা, উনাদের উপরে যেন আস্থা হারানোর মতো কোনো সুযোগ ওনারা না করে। ওই জায়গাটা থাকলে আমার বিনিয়োগ হবে, আমার কর্মদক্ষতা বাড়বে, কর্মসৃজন হবে, আমার 18 কোটি মানুষ কর দেওয়ার উপযুক্ত হয়ে উঠবে। এবং সবশেষে বলি, আমার এই 18 কোটি মানুষের অর্ধেক হচ্ছে নারী। আমার জনসংখ্যার অর্ধেকের নিচে, 25 বছরের নিচে, এই 25% 50% হচ্ছে নারী, যারা এখন ছাত্র,
যারা শ্রমবাজারে ঢুকবে, তাদের জন্য, এই মেয়েদের জন্য, এই নারীদেরকে অন্তর্ভুক্তিমূলক যদি বলি, তাদেরকে কাজের ক্ষেত্রে প্রস্তুত করার কোনো বিকল্প নাই। কারণ আপনি 50% জনগণকে কর দেয়ার সক্ষমতা ব্যতি রেখে আপনি কখনোই রাজস্ব বৃদ্ধি করতে পারবেন না। রাইট, একটু ছোট করে যদি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক কৃষকদের জন্য যে কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, ফ্যামিলি কার্ড, বা এর বাইরেও আমরা দেখছি যে জুলাই শহীদদের জুলাই শহীদদের ভাতার বিষয়েও আমরা দেখলাম বাজেটে বক্তব্য এসছে বা স্টেটমেন্ট এসছে। তো এই জায়গাগুলোকে একটা বিরাট অংশ যারা বাজেট বিশ্লেষণ করছেন খুব ইতিবাচকভাবেই দেখছেন, আবার অনেকেই প্রশ্ন তুলছেন যে এটা কি ভোটের রাজনীতি কিনা। আপনার কাছে কি মনে হয়, এটা কতটুকু প্রয়োজনীয় ছিল এবং এখানে রাজনীতি কতটা আছে? এর মধ্যে তো ধরেন রাজনৈতিক ইন্টেন্টের একটা ব্যাপার রয়েছে। ধরেন আমাদের মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও অনেকে নিতে যান নাই, না? কিন্তু মুক্তিযোদ্ধা ভাতাটা তো খুব কাজের ছিল, যাদের প্রয়োজন ছিল সত্যি অর্থে। সেই মুক্তিযোদ্ধাদের ভাতাটা মানে সেই পরিস্থিতির মধ্যেও তো আমরা চেষ্টা করেছি, সরকার চেষ্টা করেছে দেবার জন্য, এবং সেটা কন্টিনিউ। এখন জুলাইয়ের যদি আপনি সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে যারা চোখ হারিয়েছেন, যাদের কর্ম করবার সক্ষমতা নষ্ট হয়েছে, তাদেরকে তো আপনার সেই স্বীকৃতি দিয়ে সেই জায়গাটাকে আপনার অ্যাড্রেস করতে হবে। উনাদেরকে তো আমরা অন্তর্ভুক্তিমূলক যদি মানবিক যদি বলে থাকি, সেই জায়গাগুলো ভাতা দিয়ে হ্যান্ড হোল্ডিং করতে হবে। কিন্তু স্যার আরেকটা কথা বলেছেন যে ভাতাই আমার কল্যাণ কিন্তু নিশ্চিত করবে না। উনাদেরকে ভাতা সমেত কিভাবে মূলধারার কাজে যুক্ত করা যায়, কিভাবে ভাতা নির্ভরতা থেকে বের করা যায়, সেই জায়গাগুলো আমাদেরকে ধীরে ধীরে দেখতে হবে। উনাদের কল্যাণের জন্য দেখতে হবে, দেশের কল্যাণের জন্যই দেখতে হবে। আর একটা হচ্ছে কৃষক কার্ডের কথা বললেন, আমি একটু বলেন, এই কৃষক কার্ড কিন্তু এই সরকারই প্রবর্তন করেছেন তা না, কৃষক কার্ড আমাদের আগেও ছিল। একটা অ্যাসেসমেন্ট মনে হয় প্রয়োজন যে আগের কৃষক কার্ড যারা পেয়েছেন, এবার যে কৃষক কার্ড দেওয়া হয়েছে, আমার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নাই, আমরা কি আগের গুলোকে বাদ দিয়ে দিয়েছি, নাকি আগের গুলোর সমিতি সম্প্রসারণ করেছি? আগের গুলোর টার্গেটিং এ যদি ভুল হয়ে থাকে, নতুন টার্গেটিং এ ওনাদের কি পরিস্থিতি হয়েছে, কিভাবে আমরা টার্গেটিংটাকে সঠিক করব, এই জায়গাগুলোর নির্ঘণ্টটা দরকার। হ্যাঁ, সেই জায়গায় জোর দিতে হবে। সব শেষে আপনার অনুষ্ঠান শেষ, আমি একটু বলতে চাই একটা বিষয়, যেটা হচ্ছে পদ্মা ব্যারেজ। এডিপিতে একটা বড় অংশ পদ্মা। এবার জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বেশ কিছু কথা বলা হয়েছে, বনায়নের কথা বলা হয়েছে, আমাদের প্রাকৃতিক নাব্যতা যাতে বজায় রাখে, খাল খনন, সারফেস ওয়াটার ইরিগেশনের জন্য, এগুলো খুবই ভালো পদক্ষেপ। তিস্তা ব্যারেজ এই 3 মাসের মধ্যে নিশ্চয়ই ফিজিবিলিটি হয়নি, মানে আগের ফিজিবিলিটি তাহলে কন্টিনিউ করেছে, এটা তো 3 মাসের মধ্যে হয়ে যাওয়ার কিছু নাই। একটু যদি সময় নেন সরকার ঝাঁপ দেওয়ার আগে, এটা তো একটা বড় ধরনের কাজ। আমার তিস্তায় যখন হবে, আমার দক্ষিণের সমস্যাগুলো কিভাবে আমরা মিটিয়েছি, এই ফিজিবিলিটি গুলাকে ওনাদের চোখ দিয়ে যদি ওনারা আরেকবার একটু ভালোভাবে নিরীক্ষণ করেন, মানুষের সাথে কথা বলেন, আমার মনে হয় এই সময়টা নেওয়া প্রয়োজন। অ্যাবসলিউটলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র এম্পেরিক্যাল এভিডেন্সের উপর বেস করে এত বড় একটা পরিকল্পনা বা প্রকল্পে যাওয়ার কতটুকু আমার মনে হয় যে যৌক্তিক, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। আমি 1 মিনিট সময় দিতে চাই ডক্টর সেলিম জাহান। আপনি যদিও বলেছেন আপনার পুরো যে আলোচনা সেখানে, কিন্তু তারপরেও যদি আমি একটু জিজ্ঞেস করি যে এই বাজেটটি বাস্তবায়নের ক্ষেত্রে বা এই বাজেটটিকে প্রয়োগ করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আপনি যদি 3টি জিনিসকে চিহ্নিত করতে বলা হয়, কোন 3টি জিনিসকে আপনি চিহ্নিত করবেন? আমি প্রথমেই বলবো যে এটাকে বাস্তবায়নের জন্য প্রথম যেটি প্রয়োজন বা পূর্ব শর্ত, সেটা যেটা আমি আগেও বলেছি, যে উচ্চতম পর্যায়ে অঙ্গীকার এবং সঠিক অগ্রাধিকার। লিডারশিপ অঙ্গীকার থাকলেই কিন্তু সবসময় অগ্রাধিকার আমরা ঠিক করতে পারি না, এবং সেই জায়গায় 1 বছরের মধ্যে আমরা 36টি কাজ করে ফেলবো, সেইটা না করে
1 বছরের মধ্যে আমরা 6টি কাজ করব এবং 6টি কাজ করার মাধ্যমে একদিকে জনগণের আস্থা বাড়বে যে সরকার সঠিক পথে গেছে, আর সেখানে 6টি কাজের মধ্যে শতকরা 100% আমরা সম্পন্ন করতে পারবো, এটা আমরা কেউ প্রত্যাশা করি না। সেখানে আমাদের দেখতে হবে যে সেই জায়গাটাতে আমরা সঠিক দিকে যাচ্ছি। দ্বিতীয়ত, এই যে বাজেট বাস্তবায়ন বা ইত্যাদির কথা আমরা যেগুলো বলছি, বাজেট একটি অর্থনৈতিক দলিল, কিন্তু এটা একটা রাজনৈতিক দলিলও বটে, কারণ একটা রাজনৈতিক সরকার এটাকে দিচ্ছে। সুতরাং এটাতে কিছু কিছু জনতুষ্টির ব্যাপার থাকবেই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বাজেটের যেন সম্পূর্ণভাবে রাজনীতিকীকরণ না হয়, সেটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে সরকারের একটা দায়িত্বশীল সরকারের এটাও দায়িত্ব যে জনপ্রত্যাশাকে প্রভাবিত করা, জনপ্রত্যাশাকে নিয়ন্ত্রণ করা, জনপ্রত্যাশাকে উস্কে দেওয়া, আরো বাড়িয়ে দেওয়া, এটা কোনো দেশের জন্যই কিন্তু মঙ্গলজনক হতে পারে না। আর তৃতীয়ত, যে বাজেটে বিভিন্ন খাতের কথা বলা হয়েছে, কিছু কিছু খাতে আমাদের নতুন করে ভাবতে হবে। সৃজনশীল খাতের কথা বলা হয়েছে, সেখানে 50,000 কোটি টাকার মধ্যে মাত্র আমরা 500 কোটি টাকা দিয়েছি। সুনীল অর্থনীতির একটা ব্যাপার আছে, সেখানে কি করা যেতে পারে, সে ব্যাপারেও আমার মনে হয় যে বাজেট উত্তরকালে এই জাতীয় চিন্তা ভাবনার প্রয়োজন আছে। আমি এটাকে সংকটকালের বাজেট বলি না, আমি বলি যে এটার একটা সম্ভাবনাময় বাজেট হতে পারে। 1 বছর পরে যদি আমরা পেছনে ফিরে তাকিয়ে দেখি যে আমরা সঠিক পদক্ষেপগুলো নিয়েছি এবং আমরা বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। অনেক ধন্যবাদ ডক্টর সেলিম জাহান এবং শারমিন নীলর্মী। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যে শিরোনাম দেওয়া হয়েছে বাজেটের, যেটি দিয়ে শুরু করেছিলাম আমাদের অনুষ্ঠান, যে গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির যাত্রা, এটা বোধ করি এটি নিয়ে কারো কোনো দ্বিমত নেই যে আমরা আসলে এই ধরনের একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, সেটি সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার ভেতর দিয়ে যেতে চাই, এবং এই প্রস্তাবিত বাজেট যেন সেই লক্ষ্য অর্জনে সহায়ক হয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।